নমস্কার। আপনি সুস্থ কি? আজকের দ্বিতীয় পর্বে আমরা পেয়েছি বিশিষ্ট ডাক্তার ডক্টর নবাঙ্কুর ঘোষ এবং তিনি বহরমপুর তথা মুর্শিদাবাদের একজন বিশিষ্ট ইউরোলজিস্ট। দাদা নমস্কার। কেমন আছেন দাদা? এবং আমরা এই একটা বিশাল মহামারীর যে সময়, সেখানে প্রচুর অগণিত মানুষ এবং যারা চিকিৎসকবিদ আছেন তারাও আক্রান্ত হয়েছেন এবং অনেকে পরলোক গমনও করেছেন। ফলে প্রথমে আমি জানতে চাইবো যে এই সময়টা আপনি কিভাবে কাটিয়েছেন? সারা বিশ্ব জুড়ে তো এখন একটা মহামারী চলছে, তো সেটা তো সবাই আক্রান্ত হচ্ছে। যারা ডাক্তার বা অন্য চিকিৎসা কর্মী তারা আরো বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ তারা এই ধরনের রোগীদের ডাইরেক্টলি কন্ট্যাক্টে আসছে। তো অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন আপনি হয়েছেন এবং সেখানে আমার মনে হয় যে প্রত্যেকের একটা প্রাণের সংশয় থাকে। তো সেক্ষেত্রে ডাক্তার মানে দ্বিতীয় ভগবান, কিন্তু তবুও তো মানুষ, ফলে একটা প্রাণের সংশয় তো থাকেই। তো আমি প্রথমে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ ইউরোলজিস্ট অর্থাৎ আমাদের শরীরের যে অংশে মাধ্যম দিয়ে আমরা ইউরিন বা সেই সংক্রান্ত বিষয়, কারণ আমাদের সাধারণ গ্রাম বাংলার মানুষরা ইউরোলজিস্ট বিষয়টা বোঝে না, সেটা যদি একটু খুলে বলেন যে ইউরোলজিস্ট বিষয়টা কি, শরীরের কোন কোন অংশ ইউরোলজিস্টের অন্তর্ভুক্ত? ইউরোলজি বলতে আমরা যেটা বুঝি, মানে যে বিভাগটা আমরা চিকিৎসা বিজ্ঞানে যে বিভাগটা আমরা বুঝি, সেটা হচ্ছে মূলত কিডনি থেকে যে দুটো ইউরেটার বা ববিনি বলে, যে মূত্রথলি, ছেলেদের ক্ষেত্রে মূত্রথলির নিচে একটা গ্ল্যান্ড থাকে প্রস্টেট বলে, সেই প্রস্টেট, এবং মূত্রনালী ইউরেথ্রা, এই যে পুরো অংশটা, এর সংক্রান্ত যে রোগ সেইগুলো আমরা সাধারণত ইউরোলজির মধ্যে সেগুলো পড়ে। তো আপনি যেটা বললেন যে কিডনি, আজকে আমরা বেশিরভাগ ভাবেই দেখতে পাই যে কিডনিতে স্টোন হয়েছে, বা যেটা হিন্দিতে অনেকে পাত্রিও বলা হয়। তো এই স্টোন হওয়ার কারণটা কি? স্টোন হওয়ার অনেক কারণ রয়েছে, শুধু একটা কারণ মানে হিসেবে স্টোন বলা মুশকিল। যেমন ধরুন জল কম খাওয়া, এটা একটা মেজর কারণ, যে কারণে শুকনো জায়গা যেগুলো সেই জায়গাগুলোতে রোগীদের স্টোন বেশি হয়। যে উপাদানগুলো দিয়ে স্টোন তৈরি হয় সেইগুলো যদি ইউরিনের সঙ্গে বেশি পরিমাণে বেরোয়, তাহলে সেই উপাদানগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ে, পুরোটা ইউরিনের দ্রবীভূত থাকতে পারে না, তার থেকেও পাথর হতে পারে। যেমন ধরুন একটা খুব সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, ধরুন 1 গ্লাস জলের মধ্যে যদি আপনি 2 চামচ চিনি ঢালেন, তাহলে সেটা জলে গুলে যাবে। কিন্তু আপনি 10 চামচ চিনি ঢালেন, তাহলে পুরোটা গুলবে না, কিছুটা থিতিয়ে পড়বে। ঠিক সেই রকম স্টোনের যে উপাদানগুলো স্টোন তৈরি হয়, সেই উপাদানগুলো যদি ইউরিনে বেশি পরিমাণে বেরোয়, তাহলে তার থেকেও স্টোন হতে পারে। ইনফেকশন স্টোন হওয়ার একটা বড় কারণ, কারণ ইনফেকশন যে জীবাণুগুলো দিয়ে হয়, সেই জীবাণুগুলো থেকে কিছু এনজাইম বা উৎসেচক বেরোয়, যেগুলো স্টোন তৈরি হওয়াকে প্রমোট করে। তো এরকম বিভিন্ন কারণ রয়েছে, মানে সেটা জেনেটিক হতে পারে, কিছু কিছু জেনেটিক রোগে তাদের স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিছু কিছু মেটাবলিক রোগ থাকে তার জন্য হতে পারে। এটা বেসিক্যালি মাল্টিফ্যাক্টরিয়াল, মানে বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন হয়তো তার খাদ্য অভ্যাস বা পরিবেশগত বা জিনগত বা হেরিডিটিগত, যেটা আমরা সাধারণভাবে বলি যে আমার বাবার ছিল বা আমার দাদুর ছিল, সেটা তার ছিল, তারপরে আমার হয়েছে, মানে সেই হিসাবে ব্যাপারটা হয়। তো এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি পুরুষদের থেকে মহিলাদের এই স্টোন জাতীয় সমস্যাটা বেশি হয়। কেন? অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সেটা সত্যি নয়, কারণ পুরুষদের ক্ষেত্রে স্টোন হওয়ার সম্ভাবনাটা বেশি। যদিও অ্যাপারেন্টলি মনে হয় একটা কারণ হতে পারে যে স্টোনের একটা মেইন সিমটম হচ্ছে ব্যথা। তো পুরুষদের যেহেতু সহ্য ক্ষমতার কারণটা বেশি, তাহলে ওরা ওই ছোটখাটো স্টোন হলেও অতটা গুরুত্ব দেন না, যেটা মহিলাদের ক্ষেত্রে মানে ওরা ছোটখাটো ব্যথা হলেই সেটা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। তো অর্থাৎ মানে স্টোন হওয়ার যে সিমটমটা হচ্ছে যে তার ব্যথা হবে। তো ব্যথাটা মানে তার
মানে শরীরের কোন অংশে, অর্থাৎ মানে কিডনি আমাদের, কারণ আমরা তো বুঝতে পারি না, সাধারণ মানুষরা বুঝতে পারে না বা জানেন না যে কিডনি কোন অংশে থাকে বা কোন জায়গায় থাকে। সাধারণত আমরা দেখি যে আমাদের পাঁজরের, মানে আমরা যারা জানি বা আমরা এই বিষয়ে ছোট্টখাটো অবগত যারা, তারা জানি যে আমাদের পাঁজরের ঠিক নিচে কিডনির একটু ব্যাক সাইড করে অবস্থান করে। তো এই ব্যথাটা কি সেই জায়গাতেই অবস্থান করে, না যখন ব্যথা হয় তখন গোটা পেট জুড়েই ব্যথাটা হয়? না, ব্যথাটা নির্ভর করে হচ্ছে স্টোনটা মানে কোন জায়গায় রয়েছে। যদি কিডনিতে থাকে পাথর, তাহলে সাধারণত ব্যথা হয় পিঠের দিকে, দুটো মানে আমাদের শির দ্বারা দুই পাশে, ঠিক উপরের দিকে। আচ্ছা। যদি পাথরটা মূত্রনলী মানে কবিনি বা ইউরোটা দিয়ে নেমে আসে, তাহলে যে পজিশনে থাকে তার উপর নির্ভর করে ব্যথাটা কোথায় হয়। যদি উপরের দিকে থাকে তাহলে ওই কিডনির কাছাকাছি, মানে ওই পিঠের শির দ্বারা পাশে। যদি নিচের দিকে নেমে আসে, তখন হয়তো তলপেটের ডান দিক বা বাঁ দিক যেদিকে পাথর রয়েছে সেদিকে হতে পারে। যদি একদম মূত্রনালীর মুখে চলে আসে, মানে মূত্রথলিতে ঢোকার মুখে এই সময় চলে আসে, তাহলে ব্যথা যেমন থাকে তেমনি আরো কিছু সিমটমস থাকে, যেমন বারবার ইউরিনে যেতে হয়, কিন্তু বাথরুমে গিয়ে সে রোগী বলেন যে আমার ইউরিন ঠিক মতো হচ্ছে না। যদি মূত্রথলিতে আসে তাহলে তলপেটে ব্যথা হয়। সুতরাং ডিপেন্ড করা হচ্ছে কোন জায়গায় পাথরটা রয়েছে তার উপর। অর্থাৎ পাথরটার অবস্থান উপরে যদি কিডনিতে প্রথম অংশে যদি থাকে, তাহলে সেখানে পিঠ যন্ত্রণা করবে, অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড বা শিরদাঁড়ার দুই পাশে সেই যন্ত্রণাটা করবে। কিন্তু ডাক্তারবাবু, আজকে তো অন্য কোনো কারণেও তো আমাদের পিঠ বা কোমর মাজা ব্যথা হতে পারে, তো আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে এটা কি ধরনের ব্যথা? না, কিডনির পাথরের ব্যথা সাধারণত সবসময় থাকে না। এটা ব্যথা সার্টেন পিরিয়ড 3-4 দিন ব্যথা রইলো, তারপরে এমন হলো যে কোনো ব্যথাই নেই, অনেকে ভাবে আমার পাথর বেরিয়ে গেছে, আবার হয়তো সপ্তাহ 2-1 পরে এবং মাসখানেক পরে আবার ব্যথা হলো। তো সেই কারণে মানে পরীক্ষা ছাড়া এটা বলা খুব মুশকিল যে আদৌ কিডনির পাথরের, এটা ব্যথাটা কিডনির পাথরের জন্য হচ্ছে কিনা, বা পাথর আদৌ আছে না বেরিয়ে গেছে। তো সেই সাথে আরেকটা জিনিস বলি যে পিঠে ব্যথা কিন্তু কিডনি পাথর ছাড়া আরো অনেক কারণে হতে পারে, এবং সেই কারণগুলোই বেশিরভাগ ক্ষেত্রে পিঠে ব্যথার কারণ। মানে কিডনির পাথর হয়তো খুব মানে ওটা পিঠে ব্যথা যদি একটা বড় অংশে দেখি, তার একটা ছোট্ট অংশ হচ্ছে কিন্তু কিডনি পাথরের জন্য। সমস্যা হয় কি যে অনেক ছোট ছোট পাথর যেগুলো কোনো ব্যথাই করে না, হয়তো পেশেন্টের অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে, তো রোগী যেই মাত্র দেখা যায় রিপোর্টে যে আল্ট্রাসাউন্ড বা রিপোর্টে যে একটা ছোট পাথর আছে, তো সঙ্গে সঙ্গে ওই অনেক ক্ষেত্রে অন্য যে স্পেশালিস্ট ডাক্তার তারা ওই পেশেন্টকে ইউরোলজিতে রেফার করে। অথচ হয়তো পেশেন্টের ব্যথার কারণ ওটা নয় আর। আচ্ছা, মানে অনেক সময় অনেক ব্যথা হয়, যে ব্যথাটা হয়তো কিডনির বিষয় না বা ছোট পাথরও থাকতে পারে, কিন্তু তবুও সেক্ষেত্রে রোগীদেরকে ইউরোলজিস্ট অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে ডাক্তারের কাছে রেফার করা হয়। আচ্ছা, কি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ কি টেস্টের মাধ্যমে জানতে পারা যাবে যে তার কিডনিতে পাথর হয়েছে? আমরা প্রথম যে টেস্টটা করাই সেটা হচ্ছে এটা আল্ট্রাসাউন্ড। কারণ আল্ট্রাসাউন্ড এখন বলতে গেলে আমাদের যে মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন তারই একটা এক্সটেনশন। তো একটা আল্ট্রাসাউন্ড করলে জানা যায় যে আদৌ পাথর মানে কিডনির পাথর কিংবা মূত্রনলীর পাথর কিনা। যদি পাথর হয় সেটা পাথরটা সাইজ কত অ্যাপ্রক্সিমেট মানে মোটামুটি এবং কোন জায়গায় রয়েছে। তো এই ইনফরমেশন গুলো জানা হয়ে গেলে তখন যখন আমাদের আরো ফার্দার আর অন্য যদি ইনফরমেশন যদি জানতে হয় যে কিডনি কেমন কাজ করছে বা পাথরটা মূত্রনলীতে নামে বা কিডনির এক্স্যাক্টলি কোন জায়গাটা রয়েছে, সেগুলো জানার জন্য আমরা আরো কিছু টেস্ট করাই। যেমন একটা টেস্ট আছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, যেখানে শিরার মাধ্যমে একটা ডাই পুশ করা হয়, দিয়ে অনেকগুলো এক্সরে তোলা। তাছাড়া ধরুন সিটি স্ক্যান, এগুলোর মাধ্যমে আমরা শুধু যে পাথরটা আছে কিনা জানতে পারি না, এটাও জানতে পারি যে পাথরটা এক্স্যাক্টলি কত বড় আকারে আছে এবং কোন অংশে শক্ত না নরম পাথর, এবং সেটা কিডনির উপর কিরকম প্রভাব ফেলেছে, কিডনিতে কেমন কাজ করছে, আদৌ কাজ করছে কিনা। সেই সমস্ত জিনিসগুলো জানতে গেলে আমাদের এই ফার্দার টেস্টগুলো। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে কারোর কিডনিতে পাথর হয়েছে, এবার সেখানে
অস্ত্রোপচারের মাধ্যমে তার পাথরটি নির্গত করে দেওয়া হলো, তো সেক্ষেত্রে কি আবার পাথর আসতে পারে? প্রতি 4 জনের একজনে আবার পাথর হতে পারে, এদেরকে আমরা বলি রিকারেন্ট স্টোন ফর্মার্স। তো বেসিক্যালি যেটা হয় যে আমরা পাথরটা হয়তো বার করে দিলাম, কিন্তু যে এনভায়রনমেন্টে পাথরগুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারছি না। যে কিডনি মানে যে বেসিক প্যাথোলজির জন্য পাথর তৈরি হচ্ছে, যেমন আমি বললাম যে কারোর ক্ষেত্রে ইউরিনে ওই উপাদানগুলো বেশি বলে পাথর তৈরি হয়, তো সেইগুলো থেকে যাওয়ার জন্য রোগীর আবার পাথর হতে পারে। আবার পাথর হতে পারে। এবার সেটার প্রতিকার কি, যাতে তার আবার ওই একই ধরনের সমস্যা যাতে তাকে ফেস না করতে হয়, তাহলে সেটার প্রতিকার কি আছে? পাথর যাতে আবার না হয় ওই জন্য পার্টিকুলারলি যে রোগীদের ক্ষেত্রে বারবার পাথর হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা কিছু টেস্ট, স্পেশাল টেস্ট করাই। যেমন একটা টেস্ট হচ্ছে মেটাবলিক ইভ্যালুয়েশন। মেটাবলিক কিছুই নয়, এই যে ইউরিনের এই যে কম্পোনেন্টগুলো যেগুলো ইউরিনে বেরোচ্ছে, আমরা 24 ঘন্টা ইউরিন নিয়ে মেপে রেখি যে কোনো একটা উপাদান সেগুলো বেশি বেরোচ্ছে কিনা। যদি বেরিয়ে থাকে তাহলে আমরা তখন খোঁজার চেষ্টা করি যে কি তার অন্য কি রোগ আছে যার জন্য এই উপাদানটা বারবার আবার বিষয়। একটা আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন আমাদের একটা গলায় একটা গ্ল্যান্ড থাকে, তাকে বলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেখান থেকে একটা হরমোন বেরোয়, প্যারাথাইরয়েড হরমোন, যেটা রক্তে ক্যালসিয়াম লেভেলটাকে নিয়ন্ত্রণ করে। তো যদি এই হরমোনটা বেশি পরিমাণে বেরোয়, কারণ অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় বা হাইপারপ্লাসিয়া হয়, তার জন্য এই হরমোনটা বেশি পরিমাণে বেরোয়, তো তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায়, এবং সেই রক্তে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে গেলে তখন ইউরিনেও ক্যালসিয়াম বেশি পরিমাণে বেরোয়। তার এই রোগীদের মানে বা ক্যালসিয়াম স্টোন হওয়ার সম্ভাবনা থাকে, মানে বারবার হয়, বিভিন্ন জায়গায় হয়। তো সেই এই তখন আমরা ওই টেস্ট করে দেখি যে রক্তে ক্যালসিয়াম লেভেল বেশি আছে কিনা, এই প্যারাথাইরয়েড হরমোনটা বেশি পরিমাণে রয়েছে কিনা। যদি থাকে তাহলে ওইটা ট্রিটমেন্ট করলেই তার আবার স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। আমরা এতক্ষণ কথা বলছি ডক্টর নবাঙ্কুর ঘোষের সাথে। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব এবং আবার আমরা এই কিডনির বিষয় সংক্রান্ত আমরা তার সাথে আরো অনেক অনেক তথ্য জেনে নেব। সুস্থ থাকুন এই অনুষ্ঠানে। নমস্কার। সুস্থ থাকুনের ছোট্ট একটি বিরতির পর আবার আমরা কথা বলে নেব ডক্টর নবাঙ্কুর ঘোষের সাথে। ডাক্তারবাবু, আমরা যেখানে ছিলাম যে সেটা হচ্ছে যে যেভাবে আপনি বললেন যে কিছু প্রিকশন আছে, সেই প্রিকশনের মাধ্যমে আমরা স্টোন থেকে আমরা দূরীভূত থাকবো। তো ডাক্তারবাবু, সেক্ষেত্রে আমি এখানে আপনাকে আরেকটা জিনিস বলবো, যারা ডায়াবেটিক পেশেন্ট, তো ডায়াবেটিক পেশেন্টের তো সবার আগে শুনেছি নাকি কিডনি এফেক্ট করে, তো সেক্ষেত্রে কি তাদেরও স্টোন হওয়ার সম্ভাবনাটা কি বেশি, এবং সেক্ষেত্রে কিভাবে বা কি করলে সেই জায়গা থেকে দূরীভূত থাকা যেতে পারে? ডায়াবেটিক পেশেন্টদের মানে শুধু ডায়াবেটিসের জন্য পাথর হওয়ার সম্ভাবনা খুব একটা বাড়ে না, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড আরো যাদের সমস্যাগুলো থাকে, যেমন তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের মনে হয় বারবার ইনফেকশন হয়, পার্টিকুলারলি সুগারটা ঠিকমতো কন্ট্রোল না থাকে, তাহলে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। তো ইন জেনারেল আমরা যেগুলো মানে বলি রোগীকে যে জল বেশি করে খাবেন, কারণ যদি জল বেশি করে খান তাহলে ইউরিন বেশি পরিমাণে তৈরি হবে, ছোট ছোট পাথর যদি তৈরিও হয় সেগুলো সহজে ইউরিনের সঙ্গে বেরিয়ে যেতে পারবে। তারপরে কিছু কিছু পার্টিকুলার খাবার, মানে পেশেন্টের খাদ্যাভ্যাসটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, বাট পার্টিকুলারলি যাদের ওই বারবার স্টোন হচ্ছে, কিছু কিছু খাবার যেমন ধরুন পালং শাক, টমেটো, মাছ, মাংস, ডিম, এইগুলোতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। আমরা রোগীদের বলি যে এই খাবারগুলো একেবারে অ্যাভয়েড করা সম্ভব নয়, মানে কম, যতটা সম্ভব কম পরিমাণে খাবেন, যতটা সম্ভব কম। আবার যে কিছু কিছু খাবার আছে যেগুলো মানে খেলে পাথর হওয়ার সম্ভাবনা কমে, যেমন লেবু, যেমন শশা বা লেবু মানে কি পাতি লেবু না যেকোনো যে মৌসুমে যে লেবু পাওয়া, যে মৌসুমে যে লেবু, শীতকালে কমলা লেবু, মৌসুমে পাতি লেবু বা যেরকম পাওয়া যায়, ডাবের জল, তো এই খাবারগুলো আবার পাথর হওয়ার সম্ভাবনা কম নয়। এই খাবারগুলোতে কিছু স্টোন ইনহিবিটর থাকে, মানে যেগুলো পাথর হওয়ার সম্ভাবনা কম মানে কমায়, তো সেই খাবারগুলো যদি বেশি পরিমাণে খেতে। সাধারণ গ্রাম বাংলার মানুষ আজকে আমরা প্রত্যেকেই জানি যে যে
আর্থিক সংকটের মধ্যে গোটা দেশ না গোটা বিশ্ব আজকে মন্দির মধ্যে ভুগছে। তো সেক্ষেত্রে আজকে সাধারণ মানুষের কাছে কি ধরনের খাদ্য অভ্যাস করলে মানে তাদের সারাদিনের দৈনন্দিন খাবার রুটিনের মধ্যে খাদ্য তালিকার মধ্যে শুধু কি লেবুটি ইনপুট করলেই এটা থেকে অনেকটা বাঁচা যাবে, না তার সাথে আর কি যোগ করলে সেটা সুবিধা? এইগুলি সাধারণত এই ডাব মানে নারকেলের জল এই ধরনের জিনিসগুলো মানে স্টোন হওয়াটাকে আটকায়, স্টোন হওয়াটাকে এগুলো বেশি পরিমাণে খেতে বেশি পরিমাণে। আর এই স্টোন হওয়ার সময় মানে যখন আপনি যে বললেন যে ব্যথা, যেটা আপনি আগে বললেন যে পিঠে ব্যথা হবে, তো সেক্ষেত্রে অনেকে হয়তো পেন ক্লিয়ার জাতীয় কোন রকমের ওষুধ খেয়ে নেয় যাতে ব্যথাটা থেকে কিছুটা উপশম পায়, কিছুটা রিলিফ পায়। তো এটা কি উচিত? না, কোনো ব্যথাই শরীরের পেন কিলার দিয়ে দমিয়ে রাখা উচিত নয়। যেটা দরকার সেটা হচ্ছে ব্যথার কারণ কি, ওটা খুঁজে বার করা কি জন্য ব্যথা হচ্ছে এবং তার ট্রিটমেন্ট। পেন কিলার যদি অনেক দিন ধরে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা কিডনি সাংঘাতিক ক্ষতি করে। ঠিক যেমন ডায়াবেটিস বা প্রেশার, এগুলো কিডনির ক্ষতি করে। এনার্জিক নেফ্রোপ্যাথি বলে একটা রোগ আছে যেটাতে কিডনি একইভাবে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা লং টার্ম অনেক দিন ধরে ওই পেন কিলার খেয়ে যাচ্ছেন তাদের। সুতরাং ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে যান, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখুন যে কি কারণে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথার কারণটাকে নিরাময়। অর্থাৎ আজকে যে কোনো শারীরিক কোনো সমস্যা হলে, যেহেতু আমরা ডাক্তার নই, আমরা ডাক্তারি বিষয়ে জানি না, বা যখনই কোনো পাড়া প্রতিবেশীতে কোনো কারণে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে আশেপাশে সবাই ডাক্তার হয়ে পড়ে, যদিও তাদের সেই শিক্ষাগত বিষয়টা থাকে না। তো না জেনে না বুঝে কোনো ধরনের ওষুধ খাওয়া উচিত না। শুধু তা না, কোনো ধরনের শারীরিক সমস্যা হলে আগে যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় এবং সেই পরামর্শ অনুযায়ী তিনি যে ওষুধ লিপিবদ্ধ করে দেবেন সেই ওষুধ সেবন করা। আচ্ছা নবকুল বাবু, আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যেটা আমি বললাম যে ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্টের একটা সময় ডায়ালিসিস করা হয়। অর্থাৎ ডায়ালিসিস মানে হচ্ছে কিডনির যে ছাঁকনিগুলোকে সেটাকে আবার পরিষ্কার করা হয় যাতে। তো সেক্ষেত্রে মানে কি কি ধরনের সমস্যা আসতে পারে বা কি করলে আমাদের ওই পরিস্থিতিটা অর্থাৎ ডায়ালিসিসের পরিস্থিতিটা যাতে না আসে সেটা যদি একটু বলেন। ডায়ালিসিস বেসিক্যালি লাগে হচ্ছে যখন কিডনি দুটো কিডনির অন্তত 70 থেকে 80% নষ্ট হয়ে গেছে, তারপরে যখন রক্তের ইউরিয়া ক্রিয়েটিন বাড়তে শুরু করে তখন ডায়ালিসিস দরকার হয়। তো ডায়ালিসিস বেসিক্যালি হচ্ছে মানে কিডনির একটা কাজ হচ্ছে রক্তের পরিশোধন করা, রেচন। রক্তের যে দূষিত পদার্থ সেগুলোকে ছেঁকে শরীর থেকে বার করে দেওয়া যাতে সেই দূষিত পদার্থগুলো পরিমাণ বাড় না হয়। তো সেই কাজটা যদি কখনো কিডনি করতে পারে না তখন ডায়ালিসিস সেই মেশিন সেই কাজটা করে। এটা আপনি বলতে পারেন এটা আর্টিফিশিয়াল কিডনি। তো তো এই ডায়ালিসিস সুগার পেশেন্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে সুগারটা যেন কন্ট্রোল দেয়, যে খুব বেড়ে গেল বা খুব কমে গেল এই জিনিসটা যেন না। তো যাদের ক্ষেত্রে সুগারটা কন্ট্রোল থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। একেবারে 100% মানে চান্স কমে না, কিন্তু অনেক কমে যায়। সুতরাং যারা সুগার আছে তাদের সবসময় উচিত যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তার সঙ্গে নিয়মিত কন্ট্যাক্ট করা, বা এখন তো বাড়িতে সুগার মাপা যায় মেশিনের মাধ্যমে। তো সেইভাবে এটা লক্ষ্য রাখা যে সুগার যেন না বেড়ে যায় তবে না পড়ে, সুগারটা যেন কন্ট্রোল থাকে। যত ভালো এই ব্লাড সুগার কন্ট্রোল থাকবে তত কিডনি কেন যে কোনো মানে এন্ড অর্গান যেগুলো হয় চোখ, প্যানক্রিয়াস বা সেগুলো কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা। আসলে আমি ডায়াবেটিক নিয়ে আমি এত কেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি কারণ আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট, ঠিক আছে। তো ফলে স্বাভাবিক এরকম একটা মুহূর্ত যে মুহূর্তে মানে আমি যেহেতু একজন পেশেন্ট, ফলে আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ফলে আপনাদের সাথে সাথে আজকে দর্শকদের সাথে সাথে আমি নিজেও আপনাদের জন্য আমি নিজেও কিছুটা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে এই ডায়ালিসিস একটা পেশেন্ট কতবার করতে পারে? এটা তো নির্ভর করে হচ্ছে কিডনি মানে কেমন কাজ করছে তার উপর।
অনেক সময় ডায়ালিসিস দরকার হয়, অ্যাকিউট কিডনি কিডনি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে তার জন্য, এবং সেক্ষেত্রে ওষুধপত্রের মাধ্যমে কিছুদিন পর আবার কিডনিটা নর্মাল অবস্থায় ফিরে আসে। তো যতদিন না পর্যন্ত কিডনিটা নর্মাল অবস্থায় ফিরে আসে ততদিন পর্যন্ত আছে। অনেক সময় কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে তো মানে সারা জীবনই ডায়ালিসিস করে যেতে হবে। আচ্ছা, মানে এটার কোনো নির্দিষ্ট সীমা নেই, মানে যখন না, প্রয়োজন হবে যখন সেই প্রয়োজন হবে অনুযায়ী। সেরকম। এবং নরমাল কাজ করতে পারছে না বলে আমরা আমাদের আর্টিফিশিয়ালি কাজ করতে হচ্ছে। তো এক্ষেত্রে আমি শুনেছি নাকি যে ডায়ালিসিস করার পর মানে জল খাওয়ার যে পরিমাণটা সেটাও সীমাবদ্ধ করে দেওয়া হয়, যেহেতু কিডনি মানে বেশি পরিমাণে ইউরিন তৈরি করতে পারছে না, তো যদি জল বেশি খাওয়া হয় তাহলে সেই অতিরিক্ত জলটা শরীরে জমে যাবে। সেই জন্য ডাক্তারবাবুরা ওই পেশেন্টদের বলেন যে আপনারা জল খাওয়ার পরিমাণটা নির্দিষ্ট করে দেন যাতে শরীরে অতিরিক্ত জলটা জমে না যায়। অর্থাৎ পেটে পাথর তো নয়, আমরা সাধারণভাবে বলি পেটে পাথর, আসলে পেটে না, কিডনিতে পাথর। তো সেই ক্ষেত্রে যাতে সেই পাথরটা না হয় প্রচুর পরিমাণে জল সেবন করুন, তাতে কিডনি আপনার ভালো থাকবে। আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও প্রচুর পরিমাণে জল সেবন করুন, কারণ ডায়াবেটিক পেশেন্ট ডাক্তারবাবু যেরকম বললেন যে সবার আগে কিডনি এফেক্ট হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে, এবং ডায়ালিসিস যখন হবে, যদি কোনো কারণে কোনো পেশেন্টকে কোনো রোগীকে ডায়ালিসিস করতে হয়, সেক্ষেত্রে অসুস্থতা অবশ্যই একটা কষ্টদায়ক বিষয়, এবং সেই কষ্টটা যতটা কম করা যায় সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু, আমি আপনাকে এই কিডনির বিষয়ে সর্বশেষ আরেকটি প্রশ্ন করতে চাইছি, সেটা হচ্ছে এটা যে আজকে কিডনি ট্রান্সপ্লান্ট এই যে বিষয়টা করা হচ্ছে এবং সেটাও নাকি যথেষ্ট সাফল্যমণ্ডিত হচ্ছে না আমাদের দেশে বা আমাদের বিভিন্ন প্রান্তে, এটার সাফল্যতাটা কতখানি বা কেন হচ্ছে না এটা যদি একটু বলেন। কিডনি ট্রান্সপ্লান্ট মানে ডায়ালিসিস যেমন একটা কিডনি কাজ করছে না বলে একটা বিকল্প, কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে একটা অন্য জনের কিডনি তার শরীরে বসানো হচ্ছে যাতে সেই কিডনি কাজটা একটা কিডনি করতে পারে। তো কিডনি ট্রান্সপ্লান্টের সাফল্য নির্ভর করে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। তার মধ্যে একটা মেজর ফ্যাক্টর হচ্ছে যে অ্যাকসেপ্টেবিলিটি, মানে শরীরের থেকে যখনই একটা বাইরের থেকে কোনো বস্তু শরীরের মধ্যে বসানো হয় তখন আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, প্রতিরোধ ক্ষমতা, সেটা ওই বাইরের বস্তুটাকে শত্রু মনে করে দিয়ে তার এগেনস্টে তার ইমিউনিটি মানে যেমন যদি ঘরে ঢুকে পড়ে আমার কাছে যা অস্ত্র আছে সেই রকম আমাদের ইমিউন সিস্টেম তখন তার উপর আক্রমণ করতে থাকে। তো সেই জন্য আমরা ট্রান্সপ্লান্ট করার আগে অনেক রকম পরীক্ষা করা হয়, যার করা হচ্ছে যে দাতা যে গ্রহীতা রিসিপিয়েন্ট আর ডোনার দুজনের টিস্যু ম্যাচ করে দেখা হয় যে সেই ম্যাচিং ঠিক মতো হচ্ছে কিনা। যদিও এখন সেটা খুব একটা ফ্যাক্টর নয়, এখন মানে আনরিলেটেড ডোনার হলেও বা ম্যাচিং না হলেও এখন করা যাচ্ছে। তো তারপরেও আমাদের যাতে ট্রান্সপ্লান্ট করার পরে যিনি গ্রহীতা তার ইমিউন সিস্টেমটা যাতে বেশি অ্যাক্টিভ না হয়ে যায়, ওই জন্য বিভিন্ন ওষুধপত্র দিয়ে তার ইমিউনিটিটা কমিয়ে রাখা। তো এইগুলো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেইটা কত সাফল্যের সঙ্গে আমরা করতে পারছি তার উপর নির্ভর করে হচ্ছে কতদিন ট্রান্সপ্লান্ট কিডনিটা কাজ করতে পারবে। এবার সেটাই যদি আমরা ঠিক মতো মানে শরীরে কাজ করতে না পারি, ইমিউনিটিকে ঠিক মতো দমিয়ে রাখতে না পারি, তাহলে যে গ্রহীতা তার বডি ওই অর্গানটাকে রিজেক্ট করবে। আচ্ছা, রিজেকশন, এটা বলে রিজেকশন হলে তখন সেই কিডনি মানে যে কিডনি বসানো হয়েছিল সে তার কোনো কাজ করতে পারে, অনেক সময় সেটা আবার অপারেশন করে বাদও দিতে। আমরা এতক্ষণ কথা বলে নিলাম ডক্টর শুভঙ্কর ঘোষ, এবং সুস্থ থাকুন এই অনুষ্ঠানে আমরা চাইব তিনি আবারও আসুন এবং আমাদের মুর্শিদাবাদ তথা বিশ্বের সাধারণ মানুষের কাছে আজকে আমাদের এই কিডনি সংক্রান্ত বিষয়ে যে খবর বা যে তথ্যগুলো আমরা জানতে পারলাম, কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয়, কিভাবে নিজেকে ভালো রাখতে হয়, সেই সমস্ত বিষয় আমরা জানতে পারলাম। আজকে যদি কোনো সাধারণ মানুষের যদি এই সংক্রান্ত কিডনি সংক্রান্ত বিষয়ে
যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের কোনো ব্যথা বা কোনো অন্য কিডনি সংক্রান্ত অন্য কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় যেটাতে আপনি রোগগ্রস্তভাবে ভুগছেন, আপনারা যদি চান আপনারা সরাসরি ডক্টর নবাঙ্কুর ঘোষের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি মনমোহিনীতে প্রতি শুক্রবারে উনি বসেন এবং লালদিঘিতে আপনার প্রতি রবিবারে বসেন। তাকে যোগাযোগ করার জন্য, ডাক্তারবাবু যোগাযোগের যদি একটু বলি, কারণ অনেক মানুষ আছে, অনেক পেশেন্ট আছে হয়তো চাইবে যে আপনার সাথে তারা যোগাযোগ করতে। তো যোগাযোগের জন্য যে ফোন নাম্বার 9088109999, আমি আবারও এটা পুনরাবৃত্তি করছি, 9088109999। আমি বাংলায় সেটা বলছি 9088109999। আমরা আবারও পরবর্তী সপ্তাহে আশা রাখবো ডক্টর নবাঙ্কুর ঘোষ তার ব্যস্ততার সময়ের মধ্যে থেকে বেরিয়ে এসে আমাদের GTV অ্যাসোসিয়েট উইথ ব্যাকাই নিউজের দর্শক বৃন্দদেরকে আরো যদি সুস্থ থাকার কিছু অ্যাডভাইস দেন।